বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। রাতভর ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব লীলা। কালো মেঘে ছেয়ে গেছে তেহরানের আকাশ। অ্যাসিড বৃষ্টির সংখ্যায় জনমনে আতঙ্ক। ইরানে মার্কিন হামলা বন্ধে এবার চীনের কড়া হুঁশিয়ারি। ট্রাম্পের সরকার উৎখাতের চেষ্টা মেনে নেওয়া হবে না, বেইজিং এর স্পষ্ট বার্তা। যুদ্ধের মাঠে গেম চেঞ্জার আইআরজিসির শাহেদ ড্রোন। মার্কিন প্রযুক্তি দিয়ে রাডার ধ্বংস করছে তেহরান। নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট। দুবাই, কাতার, আমিরাতে হামলা ইস্যুতে দুঃখ প্রকাশ। যুদ্ধে ইরানকে সমর্থন দেয় বৈরুতে দফায় দফায় ইসরায়েলি বাহিনীর হামলা। পাল্টা প্রতিশোধ নিতে মরিয়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী। আইডিএফ এর 2 সেনাকে হত্যা। গত রাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাঙ্কগুলো প্রায় 10 ঘন্টা পার হয়ে সকাল হওয়ার পরও এখনও আগুনে জ্বলছে। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে এসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে এসিডের বৈশিষ্ট্য থাকতে পারে। তাছাড়াও রেড ক্রিসেন্ট জানিয়েছে এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে। তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে, যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে তবে কোনোভাবেই সেই জায়গা ঘষা যাবে না, শুধু ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলতে হবে। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলা এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিতে হবে। নতুন দিকে মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। পাল্টা হামলায় ইরানের কাছে অনেকটা ধরাশয়ী হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। 3 দেশে একের পর এক ইরানের পাল্টা হামলায় গেল 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির খাতামুন আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ দাবি করেছেন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওয়েবসাইট ফার্স্ট টুডে। সেখানে এই মুখপাত্র আরো বলেছেন, এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত 24 ঘন্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো মার্কিন নৌবাহিনীর 5ম বহরে হামলায় 21 জন মার্কিন সেনা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আল জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় 200 জন হতাহত হয়েছে। এছাড়া পারস্য উপসাগরের উত্তর মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে, সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরো অন্তত 6 মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের একজন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। আজ শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর CNN-কে ইরানের একজন কর্মকর্তা বলে, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান কোনো আগ্রাসন সহ্য করবে না। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, কোনো দেশ যদি শত্রুপক্ষের মাধ্যমে ইরানের উপর হামলার চেষ্টা করে তাহলে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানাবে। তবে এর মানে এই নয় যে ওই দেশের সঙ্গে ইরানের বিরোধ রয়েছে বা তাদের জনগণের ক্ষতি করা হবে। পরিস্থিতি প্রয়োজনে প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি আরো বলেন, ইরান 1 ইঞ্চি জমিও শত্রুর হাতে দিতে দেবে না। দেশের মাটি ও পানি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। পেজেশকিয়ান উল্লেখ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেশ তার ভূখণ্ড রক্ষা করবে এবং শক্ত অবস্থানে থাকবে। এর আগে শনিবার তিনি প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন, কারণ সেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি
ঘাটতি থাকায় হামলার ঘটনা ঘটেছে। তবে তার এই মন্তব্যে দেশীয় রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করে। পরে তিনি বলেন, বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং শত্রু বিভেদ তৈরির চেষ্টা করছে। তবে প্রেসিডেন্টের ভাষণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছাও পুনর্ব্যক্ত হয়েছে। ইরান জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এরই মধ্যে তেহরানে সর্বাত্মক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন, তেল আবিব। একই সাথে ইরানে পছন্দের নেতৃত্ব বসাতে চাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একের পর এক হামলায় মজবুত অবস্থানে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, বড় পরিসরের যুদ্ধ হলেও ইরানের সামরিক ও ধর্মীয় নেতৃত্বের ক্ষমতার কাঠামো ভেঙে ফেলা কঠিন হবে বলে যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট শনিবার 3টি সূত্রের বরাত দিয়ে জানায়, ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এই গোপন মূল্যায়নে এমনই ধারণা তুলে ধরা হয়েছে। এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্যকে দুর্বল করে দিয়েছে। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ইরানের নেতৃত্ব সরিয়ে দিয়ে নিজের পছন্দের উত্তরসূরি বসাতে পারবেন তিনি। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুদ্ধের জেরে যে এমন ফলাফল পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তারা সম্মিলিতভাবে বিভিন্ন গোপন গোয়েন্দা তথ্য মূল্যায়ন ও প্রস্তুত করেন। এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয় 28 ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির সামরিক ও ধর্মীয় নেতৃত্ব বিদ্যমান উত্তরাধিকার প্রক্রিয়া অনুসরণ করে বর্তমান ক্ষমতার কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা করবে। গোপন এই প্রতিবেদনের বিষয়ে কথা বলা কয়েকজন সূত্র আরও জানান, ইরানের বিভক্ত বিরোধী শিবির ক্ষমতা দখল করতে পারবে এমন সম্ভাবনাও খুবই কম বলে মনে করা হয়েছে। প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী ইরানে পাঠানোর মতো সম্ভাব্য বিকল্প নিয়ে বিশ্লেষণ করা হয়নি। এছাড়া সেখানে যে পরিস্থিতি বিবেচনা করা হয়েছে তা বর্তমান সামরিক হামলার সঙ্গে পুরোপুরি মেলে কিনা সেটিও স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা শুরু করার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এই হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে উত্তেজনা এখনো কমেনি। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা তর্ক বিতর্ক। এমন প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর IRGC। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাদে IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত আরও 6 মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। IRGC ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সংস্থা। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এই বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চালানো অভিযান অত্যন্ত সফল হয়েছে। চলতি সপ্তাহেই ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করেছে এবং ইরানের পুরো শয়তানি সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছে। নিজের লক্ষ্য অর্জনে কতটা বেপরোয়া হওয়া যায় তার জলজ্যান্ত উদাহরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ কার্যালয়ে হত্যা করেছেন তিনি। ক্ষমতার এমন নগ্ন প্রদর্শনী কাঁপন ধরাবে যে কোনো বিশ্ব নেতার বুকেই। এর ব্যতিক্রম নন মার্কিন আধিপত্য বিরোধী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মাদুরো খামেনির পর এবার কি তাহলে ট্রাম্পের টার্গেট কিম? বেপরোয়া ট্রাম্পের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই নেতা? পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার মাঝপথেই তেহরানের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র, যাতে স্পষ্ট ট্রাম্প খুব দ্রুত কূটনীতি থেকে সামরিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়াও আরেকটি ব্যাপার স্পষ্ট, কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রেও সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিকে খুঁজে বের করে হত্যা করা সম্ভব, যা ভাবতে বাধ্য করছে কিমকে। এ অবস্থায় ইরানে চলমান মার্কিন অভিযানের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন কিম। প্রয়োজনে ওয়াশিংটনের অপ্রত্যাশিত আচরণ সামলাতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়টিও ভাবতে হচ্ছে তাকে। এ ব্যাপারে কোরিয়ার রিস্ক গ্রুপের প্রতিষ্ঠাতা ও CEO চ্যাড ওকারল বলেন,
আমি কিম জং উনের জায়গায় থাকলে এই বছর কোনো না কোনোভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করতাম, সেটা যত আনুষ্ঠানিক বা সীমিত আলোচনাই হোক না কেন। এর কারণ ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ সামলানো। 2003 সালে ইরাকে আক্রমণের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উত্তর কোরিয়াকে অশুভ জোটের অংশ বলে ঘোষণা দিয়েছিলেন। সে সময় পরিস্থিতি জটিল আকার ধারণ করলে মার্কিন হামলার ভয়ে কয়েক সপ্তাহ জনসমক্ষে আসেননি দেশটির নেতা কিম জং ইল। অবশ্য সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলে দিয়েছেন নতুন নেতা কিম জং উন। নিজেদের সামরিক শক্তির জানান দিতে প্রায়শই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালান এই নেতা। মাদুরোকে অপহরণ ও খামেনিকে হত্যার পরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন। জনসমক্ষে আসতেও দ্বিধা করেননি এই নেতা, যাতে পরিষ্কার নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাসী কিম। ভেনেজুয়েলা ও ইরানে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন কোনোভাবেই কিমের সঙ্গে না ঘটে, সেজন্য উত্তর কোরিয়ার নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি দিক বিশ্লেষণ করছে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে উত্তর কোরিয়ায় বিশ্বের সবচেয়ে জটিল নেতা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বহু দশক ধরে কিমের জন্য এই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। কিম জনসমক্ষে গেলেও তার চারপাশে নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি থাকে, যাদের অনেকের হাতে বিশেষ ধরনের ব্যালিস্টিক বিফক্রেস থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয় কিমের চলাফেরার তথ্য। বিশ্লেষকদের মতে নিরাপত্তা জোরদার করতে নানা কৌশল ব্যবহার করেন কিম, যেমন ভুয়া গাড়িবহর, হঠাৎ স্থান পরিবর্তন এবং একাধিক স্তরের নিরাপত্তা বলয়। এর বাইরে পিয়ংইয়ং শহরের নিচে এবং উত্তর কোরিয়ার পাহাড়ি অঞ্চলে বহু গোপন ভূগর্ভস্থ স্থাপনা ও বিকল্প কমান্ড সেন্টার তৈরি করেছেন তিনি, যাতে সংকটের সময়ও নেতৃত্ব নিরাপদ থাকে। কিম এখন তার বাবার সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী, কেননা ধারণা করা হয় উত্তর কোরিয়া ইতোমধ্যে ডজন খানেক পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে, যা কৌশলগত সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। উত্তর কোরিয়ার দাবি, তাদের কাছে এমন পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। তাছাড়া দেশটির আইন অনুযায়ী প্রয়োজনে আগে থেকেই পারমাণবিক হামলা চালাতে পারবে তারা। এর বাইরে দেশটির শক্তিশালী আর্টিলারি বাহিনী দক্ষিণ কোরিয়ার দিকে তাক করা রয়েছে, যা নিয়ে চ্যাড ওকারল বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে কৌশলগত বা টেকনিক্যাল পারমাণবিক ওয়ারহেড বসানোর ক্ষমতা যে কোনো শত্রুর হিসাব বদলে দেয়। তবে পারমাণবিক অস্ত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়েছে আধুনিক গোয়েন্দা সংস্থাগুলো শত্রু রাষ্ট্রের গভীরে ঢুকে নেতৃত্বকে শনাক্ত করতে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে এবং প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত অকার্যকর করতে পারে। 2019 সালে ভিয়েতনামে ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করেছিলেন কিম। সেই বৈঠকের আগে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন কিম, যদিও পরে কোনো চুক্তি ছাড়াই বৈঠক থেকে বের হয়ে যান ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ওই ঘটনার পর উত্তর কোরিয়ায় ঢুকে গোপনে একটি আড়ি পাতা যন্ত্র বসানোর চেষ্টা করেছিল মার্কিন নেভি সিলস, যদিও সেই অভিযান ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনা যদি সত্য হয়, তাহলে বাস্তবতা হলো কূটনীতি চললেও গোয়েন্দা কার্যক্রম বন্ধ থাকে না, যেমনটি ঘটেছে ইরানের ক্ষেত্রেও। আলোচনা চললেও শীর্ষ নেতাদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে আক্রমণ করা হয়েছে। কিমও নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নেবেন। রাশিয়া ও চীনের সঙ্গে মিত্রতার সীমা নিয়েও ভাবতে হচ্ছে কিমকে, কেননা ভেনেজুয়েলা ও ইরান দুটি দেশই রাশিয়া ও চীনের মিত্র ছিল, কিন্তু কেউ শেষ পর্যন্ত তাদের চরম সংকটে সামরিকভাবে হস্তক্ষেপ করেনি, যা হয়তো কিমকে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কথা ভাবতে বাধ্য করবে। তাছাড়া ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খুব একটা মন্দ নয় কিমের। 2018 সালে সিঙ্গাপুরে একসঙ্গে বাগানে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছিল দুজনকে। একসময় কিমকে লিটল রকেটম্যান বললেও পরে বন্ধু বলে উল্লেখ করতে দেখা গেছে ট্রাম্পকে। সে সঙ্গে বলেছেন কিম তাকে সুন্দর সুন্দর চিঠি পাঠাতেন, যা পড়ে তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। সেই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়েই কিম হয়তো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইবেন। তবে পরমাণু ইস্যুতে কঠোর ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে কিভাবে স্বীকৃতি আদায় করবেন কিম, তা নিয়ে প্রশ্ন আছেই। খুব শিগগিরই কিউবার পতন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 7 মার্চ সকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। টেলিফোনে ট্রাম্পের সাক্ষাৎকার নেন সিএনএনের উপস্থাপক ডানা ব্যাশ।
এই সময় প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কথা তুলে ধরেন ট্রাম্প। এক পর্যায়ে কিউবা প্রসঙ্গে বলেন, খুব শিগগিরই কিউবার পতন ঘটবে। যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, তবুও বলে রাখছি কিউবারও পতন ঘটতে যাচ্ছে। তারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। ট্রাম্প আরও বলেন, তারা একটি চুক্তি করতে চায়, তাই আমি আমার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সেখানকার দায়িত্ব দেব, তারপর দেখব কি হয়। তবে এই মুহূর্তে ইরানই তাদের অগ্রাধিকারের জায়গা বলে উল্লেখ করেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্মভূমি কিউবাতে ফিরে যাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। এর মধ্যে দিয়ে তিনি ইঙ্গিত করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী এজেন্ডা হতে পারে কিউবা। গত 5 মার্চ নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তিনি খুব ভালো কাজ করছেন। আপনার পরবর্তী কাজ হবে বিশেষ করে কিউবাকে নিয়ে, যেটা আমরা করতে চাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেছিলেন, রুবিও এখন অপেক্ষা করছেন, তবে আগে ইরানের বিষয়টা শেষ করি। আমরা চাইলে সবকিছু একই সময় করতে পারতাম, কিন্তু তখন খারাপ কিছু ঘটে যেত। বছরের পর বছর ধরে আপনি যদি বিভিন্ন দেশকে লক্ষ্য করে থাকেন, দেখবেন সবকিছু খুব দ্রুত করতে গেলে খারাপ কিছু ঘটে। আমরা আমাদের দেশের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটতে দেব না। নেপালের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির সাম্প্রতিক সাধারণ নির্বাচনের সামনে উঠে এসেছেন এক ভিন্নধর্মী রাজনৈতিক চরিত্র। এক সময়কার র্যাপার, পরে জনপ্রিয় মেয়র, আর এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। নাম বালেন্দ্র শাহ। মাত্র 35 বছর বয়সেই নেপালের তরুণ প্রজন্মের কাছে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন তিনি। নেপালের জাতীয় নির্বাচনের ফলাফলে তিনিই হতে পারেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী। 2025 সালের সেপ্টেম্বরে নেপালের জেনজি বিক্ষোভে সরকার পতনের পর 2026 সালের 5 মার্চ অনুষ্ঠিত হয়েছে নেপালের জাতীয় নির্বাচন, যেখানে পুরনো ও নতুন রাজনীতির মধ্যে লড়াই দেখা যাচ্ছে। 2 দশকের বেশি সময় ধরে দেশে জোট সরকার বারবার পরিবর্তিত হয়েছে। রাজনীতিতে মূলত 3টি বড় দল আধিপত্য বজায় রেখেছে, যার মধ্যে 2টি কমিউনিস্ট দল। এবার নতুন দল ও নতুন মুখের উপস্থিতি অনেক বেশি। প্রায় 1/3 প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া প্রায় 8 লাখ তরুণ ভোটার এই নির্বাচনে প্রথমবার ভোট দিয়েছেন। ফলে তরুণরা এখন দেশের বড় একটি ভোট ব্যাংকের অংশ। অধিকাংশ তরুণের মতে এখন নেপালের দরকার নতুন নেতৃত্ব। তাদের বিশ্বাস, বালেন্দ্র শাহ দেশের রাজনীতিতে নতুন পরিবর্তনের প্রতীক হতে পারেন। সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 1,90,00,000। এর মধ্যে 8 লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। কর্মকর্তাদের ধারণা, প্রায় 60% ভোটার ভোট দিয়েছেন। নেপালের পার্লামেন্টে মোট 275 জন সদস্য রয়েছে। এর মধ্যে 165 জন সরাসরি ভোটে নির্বাচিত হন, যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই জেতেন। আর বাকি 110 জন সদস্য নির্বাচিত হন দলগুলোর সারা দেশে যত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে। 5 মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 অভিজ্ঞ নেতার বিরুদ্ধে। তাদের একজন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, যিনি কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউএমএল এর নেতা। অন্যজন গগন থাপা, যিনি নেপালি কংগ্রেস দলের প্রার্থী। ভোট গণনার প্রাথমিক ফল বলছে, শাহের মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী আরএসপি সরাসরি নির্বাচিত 165টি আসনের 2/3 বেশি আসনে এগিয়ে আছে। বিবিসি নেপালের তথ্য অনুযায়ী নেপালি কংগ্রেস 2য় স্থানে এবং ইউএমএল 3য় স্থানে রয়েছে। এরই মধ্যে ছাপা 5 আসনে বড় জয় পেয়েছেন বালেন্দ্র শাহ, যা দীর্ঘদিন ধরে ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে শাহ পেয়েছেন 68,348 ভোট, আর ওলি পেয়েছেন 18,734 ভোট। এই আসনে জয় পাওয়াকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। চূড়ান্ত ফল প্রকাশ হতে আরও কয়েকদিন লাগতে পারে। পাহাড়ি দেশ নেপালে ভোট গণনা সাধারণত ধীর গতির হয়। অনেক দূরবর্তী অঞ্চল থেকে ব্যালট বাক্স হেলিকপ্টারে এনে গণনা করতে হয়। 2022 সালের নির্বাচনের ফল ঘোষণাতেই 2 সপ্তাহের বেশি সময় লেগেছিল। শাহের দল আরএসপি তাদের নির্বাচনী ইশতেহারে বড় কিছু প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, 5 বছরে 12 লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে এবং জোরপূর্বক বিদেশে কাজের জন্য অভিবাসন কমানো হবে। বর্তমানে বেকারত্ব ও কম মজুরির কারণে লক্ষ লক্ষ নেপালি বিদেশে কাজ করতে যেতে বাধ্য হন। দলটি আরও জানায়, 5 বছরের মধ্যে নেপালের মাথাপিছু আয়
$1,447 থেকে বাড়িয়ে $3,000 নেওয়া হবে। পাশাপাশি দেশের মোট জিডিপি $100 বিলিয়ন উন্নীত করা এবং সবার জন্য স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বালেন্দ্র শাহ স্থানীয়ভাবে বালেন নামে বেশি পরিচিত। বালেন্দ্র শাহের রাজনৈতিক যাত্রা প্রচলিত রাজনীতিবিদদের মতো নয়। 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা বালেন্দ্র নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের র্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেশ কয়েকটি গান প্রকাশ করেন, যেখানে দুর্নীতি, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে তীব্র সমালোচনা উঠে আসে। এর মধ্যে সবচেয়ে পরিচিত গান বলিদান, যার অর্থ ত্যাগ। গানটি ইউটিউবে লক্ষ বার দেখা হয়েছে। পরবর্তীতে তিনি রাজনীতিতে আসেন। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে 61,000-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি। মেয়র হিসেবে তিনি শহরের সড়ক পরিষ্কার রাখা এবং অবৈধ ব্যবসা দমনে কঠোর অভিযান চালান। তবে এই অভিযানে রাস্তার হকার ও ভূমিহীন মানুষের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করার অভিযোগ ওঠে তার উপর। এই কারণে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েন তিনি, যদিও এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। বালেন্দ্র শাহ একজন কট্টর ভারত বিরোধী নেতা হিসেবে পরিচিত। মেয়র থাকাকালীন তিনি নিজের অফিসে অখণ্ড নেপাল মানচিত্র টাঙিয়ে রাখতেন, যেখানে লিপুলেখ, লিম্পিয়াধুরা, কালাপানি ছাড়াও বিহারের মিথিলাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরের জেলা ও সিকিমও নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এর আগে বিভিন্ন বলিউড ছবিকে নেপালে ব্যান করতে চেয়েও শিরোনামে এসেছেন তিনি। 2023 সালে ভারতীয় সিনেমা আদি পুরুষে সীতাকে ভারতের কন্যা হিসেবে দেখানো হলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় খুব কমই গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন বালেন্দ্র শাহ। নির্বাচনের দিনও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। সাংবাদিকদের ভিড় এড়িয়ে দ্রুত চলে যেতে দেখা যায় তাকে। নেপালের কিছু গণমাধ্যমের আশঙ্কা, তিনি ক্ষমতায় এলে গণমাধ্যমের সঙ্গে এই দূরত্ব বজায় রাখার প্রবণতা অব্যাহত থাকতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায়। নিরাপত্তা শঙ্কায় স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। এর প্রভাবে টের পাওয়া যাচ্ছে আঞ্চলিক অর্থনীতিতে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলেও নিরাপত্তার কারণে অল্প সময় পরেই ফের বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কার্যত স্থবির হয়ে পড়েছে বিমান চলাচল। বিমানবন্দরে আটকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় প্রতি মিনিটে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $10 লক্ষ। সেই হিসাবে মাত্র 24 ঘন্টা কার্যক্রম বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $104 কোটি। করোনা মহামারীর পর আকাশপথে এমন বড় ধরনের স্থবিরতা খুব কমই দেখা গেছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দুবাই, দোহা ও আবুধাবির মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে এখন পর্যন্ত প্রায় 21,300টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিশ্বজুড়ে হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের এই সরু জলপথ, যার প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। বিশ্বের অধিকাংশ দেশেই হু হু করে বাড়ছে তেলের দাম। অস্থিরতা দেখা দিয়েছে বৈশ্বিক শেয়ার বাজারেও। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সামরিক উত্তেজনা এখন আর শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি বাজার এবং সামগ্রিক অর্থনীতিতে। আগামীতে এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি নিয়েই এখন বেশি উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে লড়ছে ইরান। ভয়াবহ এই যুদ্ধ গড়িয়েছে 8ম দিনে।
কিন্তু কিছুতেই যুদ্ধ বন্ধের লক্ষণ নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হলেও প্রতিশোধ নেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, তীব্র এ যুদ্ধ কতদিন চালিয়ে নিতে পারবে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার কথা বললেও আইআরজিসি বলছে ভিন্ন কথা। তাদের দাবি, অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা তাদের আছে। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন, শত্রুপক্ষকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। অন্য দেশের ভূখণ্ড থেকে হামলা হলে সেটার জবাবও দেওয়া হবে। ট্রাম্প অবশ্য বলছেন, এই যুদ্ধে জয়ের দ্বার প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র, যে কারণে যুক্তরাজ্য 2টি বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানালেও এর প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে দেরিতে ওয়াশিংটনের পাশে দাঁড়ানোয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিয়ে উপহাস করতে ছাড়েননি ট্রাম্প। বলেন, আমাদের এমন লোকদের প্রয়োজন নেই যারা যুদ্ধ প্রায় শেষ হওয়ার পর এসে যোগ দেয়। ইরানের সঙ্গে যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করায় ইসরায়েলের কাছে প্রায় $650 মিলিয়ন মূল্যের 20,000-এর বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আগামীতে আরও $298 মিলিয়ন মূল্যের গোলা বারুদ বিক্রির কথাও জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসকে পাশ কাটিয়ে, যাকে জরুরি পরিস্থিতি হিসেবে অবহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির বেশ কিছু জ্বালানি মজুত কেন্দ্রেও। এর জবাবে কুয়েতের প্রধান বিমানবন্দর ও সামাজিক নিরাপত্তা কার্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে জ্বালানি স্থাপনাতেও, যে কারণে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত। ড্রোন হামলা হয়েছে ইরানের কুর্দিস্তানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও। এছাড়া হামলা চালানো হয়েছে সৌদি আরব ও কাতারে। যদিও সৌদি সরকার বলছে অন্তত 15টি ইরানি ড্রোন প্রতিহত করেছে তারা। একই দাবি করেছে ইরাকের কুর্দি বাহিনীও। অন্যদিকে ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একের পর এক আক্রমণ চালিয়েও ইরানকে কাবু করতে পারছে না যুক্তরাষ্ট্র। এই অবস্থায় মার্কিন মিত্রদের সহায়তা চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাজি না হলেই বাঁধছে বিপত্তি। এই যেমন স্পেন ও যুক্তরাজ্যের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। তবে সেই ক্ষোভটা ঐতিহাসিক মিত্র যুক্তরাজ্যের উপর সবচেয়ে বেশি। শুরুতে যুদ্ধে জড়াবে না বলে এখন 2টি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিলেও যুক্তরাজ্যের উপর খুশি নন ট্রাম্প। 7 মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য একসময় আমাদের ঘনিষ্ঠ মিত্র ছিল, হয়তো সবচেয়ে বড় মিত্র। অবশেষে তারা মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু এখন আর আমাদের সেগুলোর দরকার নেই। তবে আমরা বিষয়টি মনে রাখব। আমরা এমন লোকদের প্রয়োজন মনে করি না যারা যুদ্ধ প্রায় শেষ হওয়ার পর এসে যোগ দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্য অনেকদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে যুক্তরাজ্যে। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎই আফগানিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুদ্ধে ন্যাটো মিত্ররা সামনের সারিতে খুব বেশি ছিল না। আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়ায় ট্রাম্পের এমন বক্তব্য যুক্তরাজ্যের জন্য অপমানজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেন স্টারমার। এরপর থেকেই দূরত্ব বাড়ছিল দুদেশের। সেই দূরত্ব আরও স্পষ্ট হয় 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর। স্টারমার জানিয়ে দেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিটেনের জাতীয় স্বার্থ এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার জন্য। পরে অবশ্য এই নিয়ে ট্রাম্প প্রশাসন ক্ষোভ প্রকাশ করলে নিজেদের 2টি সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারের অনুমতি দেয় স্টারমার সরকার। সেই ধারাবাহিকতায় 2 বিমানবাহী রণতরী পাঠানোর ব্যাপারেও সম্মত হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়েছিল তাদের 2টি প্রধান বিমানবাহী রণতরীর একটি HMS প্রিন্স অফ ওয়েলসকে উচ্চ প্রস্তুতি অবস্থায় রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগে যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছেন লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সায়েদ আলী মুসাভি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উপর হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নিলে ইরানের আত্মরক্ষার অধিকার থাকবে। ইরান আশা করে ব্রিটিশ সরকার সহ অন্য দেশগুলো তাদের পদক্ষেপ নেওয়ার সময় খুব সতর্ক ও সংবেদনশীল আচরণ করবে। তিনি আরো বলেন, যুক্তরাজ্য সরাসরি এই আগ্রাসনের সঙ্গে যুক্ত না হওয়াটা ভালো। 2003 সালে ইরাক আক্রমণের অভিজ্ঞতা থেকে ব্রিটিশ সরকার নিশ্চয়ই শিক্ষা নেবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।